জীবনে এই পর্যায়ে এসে এতটুকু শিখেছি, সম্পর্ক সবার সাথে রাখো, কিন্তু কারো কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না। নয়তো দেখবে যার কাছ থেকে আশা করেছিলে সেই জীবনে সবচেয়ে বেশি দুঃখ দিবে। তাই কারো কাছ থেকে কখনো কোনো কিছু আশা করতে নেই, এমনকি নিজের সবচাইতে কাছের মানুষটার কাছে তো কখনোই আশা করতে নেই। কারণ ওই যে যখন কাছের মানুষটা আপনার মন ভাঙবে, কথা দিয়ে কথা রাখবে না, আশা দিয়েও ভুলে যাবে, সেই দুঃখ আপনি কখনোই ভুলতে পারবেন না। সেই জিনিসটা আপনাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেয়। মানুষ তখনই আপনাকে সস্তা ভাবতে শুরু করে যখন আপনি তাকে তার যোগ্যতার চাইতেও বেশি ভালোবাসা বা গুরুত্ব দেন। যখন কেউ অতিরিক্ত মনোযোগ বা গুরুত্ব পায়, তখন সে এটাকে স্বাভাবিক মনে করে এবং এটিকে কদর করতে ভুলে যায়, যা আপনার সম্মানহানির কারণ হতে পারে। যে আপনার ভালোবাসাই বুঝেনি, তাকে পুরো দুনিয়া উজাড় করে দিলেও বুঝবেন। যখন আপনি দেখলেনই সে আপনাকে বোঝে না, তখন নিজেকেই বুঝে নিন। নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় পথ হলো নিজেকে বুঝিয়ে নেওয়া। আপনার রাগ, অভিমান, ভালোবাসা এগুলো হচ্ছে আপনার একান্তই অনুভূতি। এই অনুভূতিগুলোকে কখনোই সস্তা করে ফেলবেন না। নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন হয়ে যাচ্ছে নিজের সংসারের কাজগুলো তেমন করে করতে পারছি না। আসলে শরীরটা খারাপই যাচ্ছে ইদানিং। তো খালা যতটুকু পারে গুছিয়ে দিয়ে যায়। দিন শেষে নিজের হাতে যদি নিজের সংসারের কাজগুলো করতে না পারি, তাহলে আমার কাছে কেন জানি শান্তি লাগে না। আজকে শরীরটা একটু ভালো যাচ্ছে, ভাবলাম সংসারের কাজগুলো শুরু করে দেই। আসলে কাজ করলেই করা হয়ে যায়, না হলে কাজের চিন্তা করতে করতে দেখা যায় মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তো প্রথমেই বেডশিটটা উঠিয়ে নিয়েছি, আর আমার বেডরুমের পর্দাগুলো আজকে চেঞ্জ করব। এত পরিমাণের ধুলো আর এত ময়লা হয়, কিছুদিন পরপরই পর্দা পরিষ্কার করতে হয়। গিজারের লাইনটা থাকাতে আমার অনেকটা সময় বেঁচেছে, না হলে গরম পানি আমাকে চুলাই করতে হতো। এখন হচ্ছে আমি পর্দাগুলো খালাকে ভিজিয়ে দিব আর চাদরগুলো মেশিনে দিয়ে দিব। সব কাপড় আবার মেশিনে কাচাই না, কিছু হচ্ছে খালাকে দিয়ে কাচিয়ে নিই আর কিছু মেশিনে দেই। তো পর্দাগুলো দেখতেই পারছেন কি পরিমাণের ময়লা যে হয়েছে। বারবার বা মাসে কিন্তু পর্দা পরিষ্কার করা যায় না, এগুলো ভিজালে অনেক ভারী হয়ে যায়। তো ভিজানোর সঙ্গে সঙ্গেই এত পরিমাণের কালি ময়লা বের হয়েছে, মানে আমি পুরাই অবাক। আর ওর বাবা প্রতি মাসে পর্দা ক্লিন করা একদমই পছন্দ করে না। উনি সবসময় বলে বছরে একবার পরিষ্কার করবা, তাহলে পর্দা ভালো থাকবে। আমার কাছে মনে হয় কাপড়ে যত ময়লা বসে যাবে, তত কিন্তু কাপড়ের মানটা আর কি নষ্ট হতে থাকবে। একটু ময়লা হলে পরিষ্কার করে নিলে দেখা যায় এটা অনেক বছর যাবে। আর আমার এই পর্দাগুলো কিনেছিলাম প্রায় 10 বছর হয়ে যাবে। এত বছর আগের পর্দায় এখনো দেখতে একদম নতুনের মতন লাগে। হঠাৎ কেউ বাসায় আসলে বুঝতেই পারে না এগুলো যে পুরনো, এত বছর আগের। তো অনেক দিন আগে আমার একজন আপু কমেন্ট করেছিল আমার পর্দাগুলো কোথা থেকে নিয়েছে আমি যেন বলি, আর আপুর নামটা আমি ভিডিওর মাধ্যমে বলি। আসলে আপুর কমেন্টটা আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, দুঃখিত আপু, তুমি রাগ করো না। তো গত ব্লগে আপু রীতিমতো অনেকটা কষ্ট বা রাগ নিয়ে কমেন্ট করেছিল, আমি কেন ওনার কমেন্ট পড়লাম না, কথা দিয়েও কেন কথা রাখতে পারলাম না। আসলে আপু, আমি তোমার কমেন্ট অনেক খুঁজেছি কিন্তু কমেন্টটা আমি পাইনি, সেই জন্য আপু বলতে পারিনি। তুমি রাগ করিও না, আজকের ভিডিওতে আমি তোমার কমেন্ট পড়ে শোনাচ্ছি। মহিমা মাইডি থেকে আমার এই মিষ্টি আপুটা অনেক কমেন্ট করেছে। সরি আপু, প্রথমেই অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি, প্লিজ তুমি রাগ করিও না। তো আপুর কমেন্টটা ছিল এমন: মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর, অনেকদিন পর ভিডিও ছাড়লা আপু, এবারও অপেক্ষায় ছিলাম আমার নামটা নিবা, পর্দার দাম বলবা, কিন্তু এবারও ভুলে গেলে আপু। আমার প্রিয় মহিমা মিষ্টি আপু, আসলে আমি ভুলিনি,
তোমার কমেন্ট আমি অনেক খুঁজেছি, পাইনি। আবারও বললাম, তুমি প্লিজ রাগ করিও না, আমি সরি চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি তোমাদের নামগুলো পড়ার জন্য। যারাই কমেন্ট করে নাম বলার জন্য, তারা কিন্তু অনেকটা আশা নিয়েই কমেন্ট করে আর অনেকটা ভালোবেসে তারা কমেন্টগুলো করে। আমি কখনোই চাই না আমার আপুদের মনে কষ্ট দিতে। মহিমাম আপু, আমি এই পর্দাগুলো আরো 10 বছর আগে কিনেছিলাম নিউ মার্কেট থেকে। অবশ্য আমি কিনিনি, তোমার ভাইয়া কিনেছে, আর তখন দাম নিয়েছিল 5,000 টাকা। এটারও 10 বছর আগের কথা। কোনো অনলাইন শপ থেকে কেনা হয়নি, এগুলো নিউ মার্কেট থেকে পছন্দ করে তারপর উনি দাঁড়িয়ে থেকে সেলাই করে এনেছে। আমার মিষ্টি মহিমাম আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সেই সাথে সকল আপুদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। আচ্ছা, তার আগে বলে নেই, আমার এই স্পাইডার প্ল্যান্ট থেকে কিন্তু 2টা করে আবার নতুন ছানাপোনা হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলোকে এবার কেটে ফালাবো না, এগুলোকে আমি আলাদা করে আবার রোপণ করব, মানে কাটিং করব। তো আমার এই সাইকেলটাতে আমি 3 ধরনের গাছ রেখেছি। এটা আমার ছেলের বেডরুম। তো ছেলের বেডরুমের গাছগুলো আজকে সুন্দর করে পরিষ্কার করে আবার গুছিয়ে জায়গা মতো সাজিয়ে নিলাম। সংসারের কাজ কখনোই শেষ হওয়ার না। এখন 3 নাম্বার বেডরুমে এসেছি। এই বেডরুমে আমার ছোট ছেলের যত গাড়ি আছে, খেলনা আছে, সব কিছু সে এলোমেলো করে এখানেই খেলাধুলা করে। পুরোটা বাসা ওর এই গাড়িগুলোতে ভরপুর থাকে। তো গাড়িগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো গাড়িগুলো যদি ছোট ছোট ঝুড়িতে বা বাচ্চাদের খেলার জিনিসগুলো আলাদা একটা জায়গায় রাখা যায়, তাহলে কিন্তু ঘরটা দেখতে গুছানো লাগে। বাচ্চাদের খেলনা আর কাপড় চোপড়ে এই ঘরটাকে নোংরা করে রাখে, যেটা আমার ব্যক্তিগত কথা আর কি। বাচ্চাদের খেলনা আর কাপড়গুলো যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর বেডশিটটা গুছানো থাকে, তাহলে পুরোটা বাসা দেখতে একদম সুন্দর লাগে, পরিপাটি লাগে। আচ্ছা, আমার মিষ্টি আপুরা, কে কোন জেলা থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর একটা কথা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের কতটা ভালো লাগে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আসলে আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আপনারা যদি ভালোবাসা দিয়ে ভিডিও দেখেন, তখন কিন্তু নতুন করে আবার অনুপ্রেরণা পাই আরেকটা ভিডিও বানাতে। গত ভিডিওটা আপনারা তেমন করে পছন্দ করেননি, সেটার ভিউজ দেখলেই বোঝা যায় এত পরিমাণের খারাপ লেগেছে। গত ভিডিওটা বানাতে আমার সত্যি বলতে অনেক কষ্ট হয়েছে। শরীরটা তেমন ভালো ছিল না, তারপরেও শ্যুট করেছি যেন আপনাদের মধ্যে কানেক্ট থাকতে পারি। এত কষ্ট করে ভিডিও বানানোর পরও যখন আপনারা ভিডিও পছন্দ করেন না বা ভিডিওর ভিউ এত বেশি একটা হয় না, তখন অনেক কষ্ট লাগে সত্যি বলতে। আমার আপুদের কাছে আমার একটা অনুরোধ, আজকের ভিডিওতে যেন 500 লাইক হয়। যদি আজকের ভিডিওতে 500 লাইক হয়, তাহলে বুঝবো আপুরা আমাকে অনেক ভালোবাসে। তখন নতুন করে আবার ভিডিও বানাবো আর ভিডিও দিতে লেট করব না। যদি 500 লাইক হয়ে যায় আজকের ভিডিওতে, তাহলে তার 2 দিন পরই আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসলে একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম দিতে হয়, অনেকটা কষ্ট হয়, অনেকটা সময়ও নষ্ট হয়, যেটা আসলে যারা কন্টেন্ট মেক করে তারা বুঝে, আদারওয়াইজ অন্য কেউ বুঝতে চায় না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আগামী ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি স্পেশাল আমার জন্য। আর এই ভিডিওতে 500 লাইক হলে সেই স্পেশাল ভিডিওটা আমি 2 দিনের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ইভেন এই সময়টার জন্য অপেক্ষা করছি। আমি জানি অনেকেই আমার এই ভিডিওটার জন্য অপেক্ষা করছে। ইনশাল্লাহ ভেরি সুন আমি আপনাদের মাঝে সেই স্পেশাল ভিডিওটা নিয়ে আসব। আচ্ছা, আমার মতো গাছ পাগলি কয়জন আছে, হাত তুলবেন আজকের ভিডিওতে। আমার এত পরিমাণের গাছ ভালো লাগে, গাছ দিয়ে ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে। অনেকেই গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন না, ইভেন কেউ তো গাছও পছন্দ করেন না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে।
কার কাছে কেমন লাগে সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সংসারটা আমার পছন্দ মতো আমার ভালোবাসার জিনিস দিয়ে গুছিয়ে রাখবো, এটা আমার একটা বড় শখ। যে গাছগুলো আমি পানিতে বড় করছি সেই পানিগুলো চেষ্টা করি 2-3 দিন পর পর চেঞ্জ করে দেওয়ার জন্য। সেই সাথে গাছগুলোকে একটু গোসল করিয়ে দেই, যেন ধুলাবালি থাকলে পাতা থেকে ধুলাবালিগুলো সরে যায়। যখনই নতুন পানি দেই তখন চেষ্টা করি একটু সার দেওয়ার জন্য। এই সারটা গাছের জন্য অনেক উপকারী। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম আমার বাসায় মানি প্ল্যান্ট অনেক বেশি হয়ে গেছে, কাউকে দিতে চাচ্ছি। তো গত ভিডিওতে শারমিনস কিচেন থেকে আপুটা কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, আমাকে মানি প্ল্যান্ট দিয়েন। আর আমি বগুড়া থেকে বলছি, অনেক ভালোবাসা রইল। ওয়ালাইকুম আসসালাম শারমিন আপু, তুমি কেমন আছো? আপু তোমার বাড়ি বগুড়া, এত দূরে আমি কিভাবে গাছ পাঠাবো বলো? তোমার ঠিকানাও দাওনি। তুমি যদি আমার বাসার আশেপাশে থাকতে অবশ্যই তোমার জন্য আমি গাছ পাঠিয়ে দিতাম। বেসিং এর কাজ শেষ করে এখন আমি বেসিংটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিন 2 থেকে 3 বার আমার এই বেসিংটাকে পরিষ্কার রাখি। আর এটা কখনোই ভেজা রাখি না, শুকনা করে রাখি। তাহলে দেখা যায় কি, যদি পানি থাকে বেসিং এ একটা দাগ পড়ে যায় তখন দেখতে ভালো লাগে না, যেহেতু ডাইনিং টেবিলের সঙ্গেই বেসিং এরিয়াটা। তো বেসিং এরিয়াটা সুন্দর রাখলে বাসাটা দেখতে সুন্দর লাগে, ডাইনিং রুমটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। এতক্ষণ তো আপনাদের সঙ্গে কাজের ভিডিও শেয়ার করেছি। কাজ করার পর বাসাটা গুছানোর পর বাসাটা দেখতে কেমন লাগছে চলুন সেটাই আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। রূপালীর লাইফস্টাইল ব্লগ থেকে একজন আপু কমেন্ট করেছিল, আপু কেমন আছো, আমি সব সময় তোমার ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্ট করা হয়নি আপু আমার পেজের নামটা নিয়ে। রূপালী আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, তুমি সামনে এগিয়ে যাও, দোয়া রইল তোমার জন্য। যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিও দেখেন, আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব রূপালী আপুর আইডিতে একটু ঘুরে আসবেন। আমরা যারা এই প্ল্যাটফর্মে অনেকদিন যাবত কাজ করছি, আমাদের সবার উচিত যারা নতুন এসেছে তাদেরকে একটু সাপোর্ট দেওয়া, তাদের পাশে থেকে তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। ঘরের সম্পূর্ণ কাজ শেষ করে এখন চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে একটু স্পেশাল রান্না হবে। আজকে একজনের বাসায় খাবার পাঠাবো, ওর বাবার ফ্রেন্ডের বাসায়। উনি আমার বাসায় 2 দিন খাবার দিয়েছিল, আমার তেমন করে দেওয়া হয়নি। তো আজকে ওনাদের বাসায় আমি খাবার পাঠাবো, সেই জন্য বিরিয়ানি রান্না করছি। তার পাশাপাশি দোকানের স্টাফদেরও খাওয়াবো। আমাদের দোকানের স্টাফদের খাবারটা আমরা আমাদের মধ্যেই রাখি, ওরা নিজেরা খায় না। তো আমি কিছুদিন ওদের খাবার দিতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। যখন থেকে খাবার দেওয়া বন্ধ করেছি ওরা বারবারই পাগল করে দেয়, ওদের জন্য খাবার দেই। আসলে ওরা হোটেলের খাবার তেমন পছন্দ করে না, ওরা এমন ভাবে বলে ওদের কথা ফেলতেও পারি না, কি আর করার, কষ্ট করে আবার 2 মাস যাবত আমি রান্না করে খাওয়াচ্ছি। আসলে নিজের হাতে রান্না করলে মাস শেষে অনেকটা অ্যামাউন্ট বেঁচে যায়, আর যদি হোটেলের খাবারটা দেওয়া হয় সেক্ষেত্রে খরচ অনেকটা পড়ে মাস শেষে। তো কি আর করার, স্বামীর বিপদে স্ত্রীকে পাশে থাকতে হয়। স্ত্রী যদি স্বামীর বিপদ নাই বুঝে তাহলে সেটা কেমন স্ত্রী হলো। তো চেষ্টা করি আর কি স্বামীর মন রক্ষা করার জন্য, যদিও উনি কখনোই এই ব্যাপারে আমাকে জোর করে না যে তোমাকে খাওয়াতেই হবে। এটা আসলে আমি আমার একান্তভাবে মানে নিজের ইচ্ছাই খাওয়াই আর কি। আমার কাছে মনে হয় আমি রান্না করে খাওয়ালে অনেকটা টাকা বাঁচে, প্লাস হচ্ছে খাবারটা যেহেতু বাসার স্বাস্থ্যসম্মত হয়। দোকানের স্টাফদের আমি কখনোই ছোট করে দেখি না, আমি চেষ্টা করি ওদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। আমরা যা খাই তাদেরকেও তাই খাওয়াই, ওদেরকে কখনো আমি 2 নিয়তে দেখি না। আমার মনে হয় ওরা ভালো থাকলে আমাদের আর্থিক অবস্থা ভালো, আমরাও ভালো অবস্থানে থাকতে পারবো। তো যাই হোক, এখন হচ্ছে বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা বসে আমি হচ্ছে পোলাওর চালগুলো ভিজিয়ে রাখবো। এখানে আমি 2 কেজি চাল দিয়েছি, 2 কেজি চালের জন্য 2টা বিরিয়ানি মশলা দিয়েছি। আমার বাসায় এই জালি কাবাবটা সবাই অনেক বেশি পছন্দ করে। যখনই পোলাও মাংস রান্না করি বা বিরিয়ানি রান্না করি চেষ্টা করি এই জালি কাবাবটা বানানোর জন্য। এই জালি কাবাবটা বানাতে বেশি কোনো উপকরণ লাগে না, জাস্ট ঘরে থাকা কিছু মশলা এগুলো দিয়েই বানানো হয়। এখানে আমি কিছু গরুর মাংস কিমা করে নিয়েছি, 2 পিস ব্রেড আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
তারপর দিয়েছি কাবাব মশলা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 মুঠ পরিমাণের, দিয়েছি সামান্য পরিমাণের আদা রসুন বাটা, লাস্টে দিয়ে দিয়েছি 1 ফালি লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে মাখানোর পর অনেকটা শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি একটু ডিম দিয়ে দিয়েছি। আদারওয়াইজ অন্য সময় ডিম দিই না, ভাজার সময় ডিমটা দিয়ে আর কি ভাজি। তো এখন হচ্ছে কাবাবের গোল গোল শেপ দিয়ে আমি সবগুলো কাবাব রেডি করে নিব। আরেক পাশে আমার বিরিয়ানির জন্য মাংসটা রেডি হচ্ছে, সেই সাথে অপর চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। দাম্পত্য জীবনে সুখী হতে আমার মনে হয় না বেশি কিছু প্রয়োজন, শুধু কিছু জিনিস ফলো করলেই জীবনটা সুখের হয়। দুইজনের প্রতি দুইজনের অগাধ ভালোবাসা, বিশ্বাস আর সম্মান, আর যদি একটু বোঝাপড়া থাকে তাহলে এই সম্পর্কটা অনেক বেশি সুন্দর হয়, মধুর হয়। একটা ঘর টিকিয়ে রাখতে যেমন শক্ত একটা খুঁটির প্রয়োজন, খুঁটিটা যতক্ষণ শক্তভাবে থাকবে ঘরটা ততক্ষণ সেভে থাকবে। ঘরের উপর দিয়ে যতই ঝড় তুফান আসুক ঘর কিন্তু ভেঙে যাবে না। আমার কাছে মনে হয় ঠিক তেমনি দাম্পত্য জীবনের ভালোবাসাটা হচ্ছে খুঁটির মতন। ভালোবাসা যত গভীর হবে ততই কিন্তু সম্পর্কটা সুন্দর থাকবে, দাম্পত্য জীবন সুখের হবে। একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসে সেটা প্রকাশ পায় তার ব্যবহারে, তার বলা মুখের কথায়। যখন একজন পুরুষ সবার সামনে স্ত্রীকে সম্মান করবে, ভালোবাসা দেখাবে, তখন আশেপাশের মানুষগুলো সেই স্ত্রীকে ভালোবাসবে বা সম্মান করতে চাইবে। আর যখন সেই পুরুষটা সবার সামনে স্ত্রীকে লাঞ্ছনা করে বা অসম্মানী করে, তখন কিন্তু আশেপাশের মানুষগুলো সেম ভাবেই তার সঙ্গে ট্রিট করে। একজন পুরুষ চাইলেই একজন নারীকে রানী বানিয়ে রাখতে পারে, আবার একজন পুরুষ চাইলেই একজন স্ত্রীকে চাকরানীর রূপে রাখতে পারে। এটা একান্তই পুরুষের হাতে। বিয়ের পর একটা নারীর জন্য তার পুরো দুনিয়া হলো তার স্বামী আর স্বামীর সংসার। যখন এই স্বামী নামক মানুষটা স্ত্রীকে ভালো রাখবে, নারীটাকে সুখে রাখবে, তখন কিন্তু ওই নারীটা সবার সঙ্গে তার জন্য লড়াই করতে পারবে, তার বিপদে আপদে পাশে থাকবে। আমাদের সমাজে এমনও কিছু পুরুষ আছে যারা নিজেরা রাজার হালে চলে আর স্ত্রীদের রাখে হচ্ছে চাকরানির হালে। স্ত্রীকে তারা কখনোই মূল্য দেয় না, কথার দাম দেয় না, তাদের যেইভাবে ইচ্ছা সেইভাবে ট্রিট করে। আসলে তারা তো পুরুষ না, তারা হচ্ছে কাপুরুষ। যারা বীর পুরুষ তারা স্ত্রীদের রানীর মতো রাখে আর তারা নিজেরাও রাজার হালে চলে। হাদিসে এসেছে স্বামীরা বাহিরে সবার সঙ্গে চালাকি করলেও, সবার সামনে সিংহর মতো থাকলেও ঘরের বউটার কাছে কিন্তু ভেজা বিড়ালের মতন থাকতে হয়। তাদের সঙ্গে নম্রভাবে, ভদ্রভাবে, ভালোভাবে ব্যবহার করতে হয়। এটা কিন্তু হাদিসেই আছে। ঘরের বউ যদি সুখে থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু তার পুরোটা ফ্যামিলি ভালো থাকবে, সুখে থাকবে। আজকে অনেক ভারী ভারী দামি দামি কথা বলে ফেলেছি, কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।